জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ প্রধানমন্ত্রীর। নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। সহসায় কমছে না তাপপ্রবাহ, নতুন করে ৭২ ঘন্টার হিট অ্যালার্ট। নাকাল জনজীবনে রোগবালাইয়ের হানা। চালের বস্তা নিয়ে সরকারি নির্দেশনা এখনও উপেক্ষিত, উল্লেখ নেই দাম ও ধানের জাত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় আয়োজিত ন্যাপ সম্মেলনে ৬ দফা প্রস্তাবে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিযোজনে বাংলাদেশের সাফল্য বিশ্বকে জানাতে ঢাকায় শুরু হয়েছে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ এক্সপো ২০২৪। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন কার্যক্রম ও আর্থিক কৌশল সম্পর্কিত ৩৪টি সেশনের গৃহীত সিদ্ধান্তগুলোই তুলে ধরা হবে আসছে জলবায়ু সম্মেলনে, যে আলোচনায় অংশ নিয়েছেন ১০৪টি দেশের ৩৮৩ জন প্রতিনিধি। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের আর্থিক যোগান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিনিয়োগ করলে শুভ ফল পাওয়া যেত বলে উল্লেখ করেন সরকার প্রধান। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সহসায় কমছে না তাপপ্রবাহ, নতুন করে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সহ গরমজনিত নানান রোগবালাই। ক্ষয়ক্ষতি হচ্ছে আম সহ বিভিন্ন ফল ফসলের। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। দেশব্যাপী চলছে অতি তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে। গরমে অতিষ্ঠ জনজীবন। পাবনা ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। নতুন করে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গায় চলছে অতি তীব্র তাপদাহ। গত কয়েকদিন তাপমাত্রার পারদ ৩৮ থেকে ওঠানামা করছে ৪২ ডিগ্রির ঘরে। অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে শ্রমজীবী ও পথচারীরা আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। ডাব শরবতের দোকানে বেড়েছে ভিড়। টানা তীব্র দাবদাহের কারণে রাজশাহীতে গত শনিবার থেকে ৭ দিনের হিট অ্যালার্ট জারি রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া সহ গরম থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। হাসপাতালগুলোতেও বেড়েছে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্করা বেশি। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে
পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন। প্রচণ্ড গরম আর রোদের তীব্রতার কারণে রংপুর নগরীতে জনসমাগম কমে গেছে। প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না বাসাবাড়ি থেকে। গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। চলাচল দুর্বিষহ হয়ে গেছে, ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে না। ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ রোগীর চাপ সামলাতে পারছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। গরমজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, স্ট্রোক সহ নানা রোগী বেড়ে যাওয়ায় ওয়ার্ডে, মেঝেতে কিংবা বারান্দায় জায়গা না পেয়ে রোগীদের ঠাঁই নিতে হয়েছে সিঁড়িকোঠায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর চাপ বাড়লেও চিকিৎসা সেবায় কোনো ঘাটতি হচ্ছে না। চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং যদি আরো রোগী বৃদ্ধি হয় তো আমরা সেই রোগীকে ইনশাল্লাহ চিকিৎসা দিতে পারবো। তাপপ্রবাহ বাড়তে থাকায় কুষ্টিয়ায় ডায়রিয়া রোগী বাড়তে শুরু করেছে। 12 বেডের ডায়রিয়া ওয়ার্ডে এই মুহূর্তে শিশু সহ ভর্তি 71 জন রোগী। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা ও মেঝে, এমনকি সিঁড়ির নিচেও গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জায়গা পাচ্ছে না, সিঁড়ির মধ্যে বসে আছে এখানে গরমের মধ্যে। ডায়রিয়া রোগীর পাশাপাশি হিট স্ট্রোকের রোগীও ভর্তি হচ্ছেন হাসপাতালে। গরম না কমলে রোগী বাড়তে থাকবে বলে মনে করছেন চিকিৎসকরা। সম্ভব হলে পরে ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে কাজ করা এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। গাইবান্ধায় ডায়রিয়া সহ বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 2 শতাধিক মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তীব্র দাবদাহে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অত্যধিক চাপ দেখা গেছে। সাতক্ষীরায় গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। ভিড় বেড়েছে ডাব, শরবত আর আখের রসের দোকানে। চলতি মৌসুমে তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুরের জনপদ। ফলে দিনমজুর ও শ্রমিকেরা পড়েছে চরম বিপাকে। অতিরিক্ত গরমে বরগুনার মানুষ অতিষ্ঠ। ঘন্টার পর ঘন্টা পুকুরে ও নদীতে গোসল করেও কমাতে পারছেন না গরমের প্রখরতা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবহাওয়া অফিস বলছে, মাস জুড়েই এমন তাপপ্রবাহ থাকবে। পুরান ঢাকার নবাববাড়ি এলাকায় আছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আমরা জানি যে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। গরম থেকে বাঁচতে নবাববাড়ির পুকুরে গোসল করে স্বস্তি খুঁজছেন সব বয়সী মানুষ। আপনার কাছ থেকে জানবো সেখানকার বিস্তারিত। রক্তিম, আপনি যেমনটি বলছিলেন যে আসলেই পুরান ঢাকার যে পুকুর পাড়ে আমরা আছি, নবাববাড়ি পুকুর ঘাটে, সেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষের কিন্তু একটা ভিড়। এখানে গরম থেকে স্বস্তি পেতে বেশিরভাগ তরুণ কিশোর যারা আছে তারা কিন্তু এখানে নেমেছেন পানিতে, এবং সেই সাথে মধ্যবয়সী এবং বৃদ্ধ মানুষও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরমের স্বস্তি পাওয়ার জন্য তারা ছুটে এসেছেন। এই পুরান ঢাকার আশেপাশে এলাকার পাশাপাশি অন্যান্য এলাকা থেকেও কিন্তু তারা, এবং মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে এই যে গরম থেকে কিছুটা নিবারণ পাওয়ার জন্য। আমি যদি কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকেও কিন্তু ঢাকায় মৃদু থেকে মাঝারি ধরনের একটা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বিশেষ করে চুয়াডাঙ্গা, রাজশাহী যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলাও কিন্তু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আমি যদি একটু কথা বলতে চাই, আমাদের সাথে এখানে একজন বয়স্ক লোক আছেন, তার সাথে একটু কথা বলতে চাই যে এই যে চাচা, আপনি এখানে কেন নেমেছেন, কেন আসছেন এখানে? এখানে গোসল করতে আসি। কেন এখানে গোসল করতে খুব ভালো লাগে। গরমের কারণে কি এসেছেন? হ্যাঁ, গরমের কারণে আসছি গোসল করতে। যেটা বলছিলেন যে গরমের কারণে এখানে মূলত এসেছেন, আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু যদি এই তাপপ্রবাহ বইছে রাজধানী সহ সারা দেশে, যে তাপপ্রবাহ বইছে, এই তাপপ্রবাহের ফলে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? এই তাপপ্রবাহের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে হিট স্ট্রোক হচ্ছে। আজকেও পত্রিকায় দেখলাম যে 7 জন মারা গেছে বিভিন্ন স্থানে। তো আমরা আরো এই আবহাওয়া অফিস খবর দিয়েছে যে আরো দীর্ঘদিন এই প্রক্রিয়া চলবে। যেটা উনি বলছিলেন যে তাপপ্রবাহের ফলে যে নানা রকম সমস্যা কিন্তু তৈরি হয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এবং এখানে এসেছেন একটু ঠান্ডাতে স্বস্তি পেতে। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে এই অতিরিক্ত তাপপ্রবাহের ভিতরে এভাবে আসলে নামাটা স্বাস্থ্যসম্মত নয়। তো আমার কাছে এখানে থাকা এই ছিল সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সন্তানের অভিভাবকত্বে নারীদের অধিকার না থাকা কেন বৈষম্যমূলক নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন কমিশন সহ ৩ জনকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে কমিটি গঠন করতে নারী ও শিশু মন্ত্রণালয় এবং মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মানবাধিকার বিষয়ক 5টি সংগঠন এ বিষয়ে রিটটি করে, যাতে বলা হয় 1990 সালের অভিভাবকত্ব আইনে কোথাও মায়ের অভিভাবকত্বের বিষয় উল্লেখ নেই, যা বৈষম্যমূলক। চালের বস্তায় উৎপাদনের তারিখ, দাম এবং ধানের জাত উল্লেখ করার সরকারি নির্দেশনা এখনও বাস্তবায়ন হয়নি। আড়ত ও দোকানে আগের মতোই মিলছে চালের বস্তা। এদিকে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিক্রেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে গেল ফেব্রুয়ারিতে একটি নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। এতে মিল মালিকদের গুদাম থেকে বাণিজ্যিকভাবে সরবরাহের ক্ষেত্রে প্রতিটি চালের বস্তার ওজন, উৎপাদনের তারিখ, মিলগেট মূল্য এবং ধানের জাত উল্লেখ রাখা বাধ্যতামূলক করা হয়। একই সাথে চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট জেলা এবং উপজেলার নামও উল্লেখ করতে বলা হয়েছে। গত 14 এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর করার কথা থাকলেও বাজারের বেশিরভাগ কোম্পানি এটি মানছে না। এমনকি পাটের বস্তায় চাল বিক্রির বহুদিন আগের নির্দেশনাটিও অনেক কোম্পানি এখনও বাস্তবায়ন করেনি। যেগুলো নতুন উঠবে ওগুলো আসতে আসতে, কিন্তু দানের নাম বা চালের নাম এগুলো আসেনি এখনো। কিন্তু আপনার একটা বস্তার গায়ে আসছে রেট শুধু। পাইকারি ব্যবসায়ীরা বলছেন সরকারের এইসব নির্দেশনা বাস্তবায়ন হলে চালের দাম আরও বাড়বে। মিল রেট যেটা বস্তা লেখা থাকবে ওই রেটে যদি কাস্টমার নিতে পারে তাহলেও সে খুশি। আমি যদি বলি কেরিং খরচ আছে, এটা অ্যাড করার পর আমার প্রফিট আছে, কাস্টমার মানবে না। চাঁপাইনবাবগঞ্জ এক বস্তা চাল যদি 2600 টাকা হয়, এক গাড়ি ভাড়া আছে মনে করেন 19,000, 20,000, 22,000, চাল আসে কত 260 বস্তা, তাহলে এক বস্তা কত করে পড়লো। এরপর আমরা আইনা আবার খরচ দিয়ে ওই আড়তদারের দিকে আমাদের আনতে আবার 50 টাকা খরচ, আমরা আবার লাভ করলাম 50 টাকা। আমাদের দিয়ে মহল্লার দোকানদার নিল, এরা আবার 50 টাকা খরচ হলো নিতে, হ্যাঁ আবার 50 টাকা লাভ করলো, তাহলে আপনি এটি ভালো না কমলো। তবে ক্রেতা বিক্রেতারা কেবল মিলগেট নয়, পাইকার, আড়তদার এবং খুচরা পর্যায়েও চালের দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। একটা বস্তার গায়ে 3 থেকে 4টা রেট লাগবে। তার কারণ প্রথম বিসমিল্লার নাম হলো মেইলার থেকে আড়তদারের কাছে আসবে, তার লাগবে একটা রেট। সেখান থেকে কারণ বাজারে আসবে, কারণ বাজারের জন্য থাকবে আরেকটা রেট। কারণ বাজারের থেকে খুচরা যারা নিয়ে বিক্রি করবে তাদের জন্য থাকবে আরেকটা রেট। এখন আপনি এক রেট দিয়ে আপনি এই জায়গাটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন আমাকে এখন বলেন। উৎপাদনকারী যেটা করে ওইখান থেকে এরকম সিল মারার জন্য, আর উইদাউট সিল মারা আইনগত দণ্ডনীয় অপরাধ, ভোক্তা অধিকার আসবে, তারা অ্যারেস্ট হবে। আইন বলে সেই কথা। মেইন গেটে লেখার থেকে তো না লেখাই সমান, একই তো যে দাঁড়ালো আপনার কথাটা। ঘুরে আপনি দেখেন মেইন গেটে ওনারা লিখছে, এইখানে আইনা তো ওনারা তো সেই রেটটা রাখতেছে না আমাদের কাছ থেকে, তাহলে লাভটা কি হলো? নির্দেশনা না মানলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে এই সংক্রান্ত আইনে। আর সংশ্লিষ্ট আইনের ধারা 7-এ শাস্তি হিসেবে রয়েছে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আমরা একটু যেতে চাই রাজশাহীতে, আবারও সেই তাপপ্রবাহ প্রসঙ্গ। এবার জানবো সেখানকার পরিস্থিতি। সেখানে যোগ দিচ্ছেন সেখান থেকে প্রতিনিধি বজলুল হাসান লিটন। আমরা জানি যে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, চরম দুর্ভোগে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। এই মুহূর্তে সেখানকার খবরাখবর আমাদের জানান। আপনি জানেন যে রাজশাহীতে তীব্র তাপদাহ হয়েছে গত কয়েকদিন ধরে। এই তাপদাহের কারণে রাজশাহীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা তাদের কাজকর্ম করতে কাজকামে ব্যাহত হচ্ছে। আপনারা জানেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন কিন্তু ঘরের বাইরে বের হচ্ছে না।
এছাড়াও কিন্তু আমরা হাসপাতালে খোঁজখবর নিয়েছি, সেখানেও কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল থেকে কিন্তু হাসপাতালে প্রায় 1000 রোগী ভর্তি হচ্ছে, যারা এই গরমজনিত কারণে ডায়রিয়া এবং হিট স্ট্রোকে আক্রান্ত, এবং এদের মধ্যে শিশু এবং বৃদ্ধরাই সবচেয়ে বেশি আসছে হাসপাতালগুলোতে। এই ছিল রাজশাহীর গরমের সর্বশেষ পরিস্থিতি। লিটন রাজশাহী থেকে জানাচ্ছিলেন বদরুল আহসান লিটন। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে পৌঁছেছে সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি কয়লাবাহী জাহাজ MV আবদুল্লাহ। নির্ধারিত সময়ের একদিন আগেই বহির্নোঙরে ভেড়া জাহাজের 23 নাবিকও সুস্থ আছেন। আজ দুপুরের দিকে জাহাজটি বন্দরের মূল জেটিতে পৌঁছার কথা। ইফরাজ নূরের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। জিম্মি দশার শ্বাসরুদ্ধকর 32 দিন। ইউরোপিয়ান ইউনিয়নের নেভাল গার্ডের পাহারায় সমুদ্রপথে আরও 6 দিন। অবশেষে রোববার বিকেল 4:30টায় নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ MV আবদুল্লাহ। চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান KSRM গ্রুপের জাহাজটি এখন হামিরাহ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায়। নাবিকদের স্বাগত জানাতে গত রাতেই দুবাই রওনা হয়েছেন মালিক পক্ষ। চট্টগ্রাম আসবে, কবে আসবে সেই বিষয়টা আমরা আরও পরিষ্কার হতে পারবো কিছুদিন যাওয়ার পর, এবং অ্যাকর্ডিংলি মিডিয়াকে ব্রিফ করা হবে। মোটা অঙ্কের বিমা করা ছিল জাহাজটির। নিজেদের পাওনা নিশ্চিতের পর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে চলে আসার সুযোগ ছিল মালিক পক্ষের, কিন্তু নিজেদের ব্যবসার ভবিষ্যৎ ও নাবিকদের নিরাপত্তা বিবেচনায় সে পথে হাঁটেননি তারা। আমরা একটা পরিবারের মতো কাজ করি, 24টা জাহাজে 1200-1300 নাবিক। তো যত তাড়াতাড়ি ওদেরকে আনতে পারবো, ওদের এই মানসিক কষ্ট থেকে মুক্তি দেবে, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। জাহাজে অবস্থান করে চট্টগ্রাম ফিরবেন 21 জন নাবিক, বাকি 2 জন ফিরবেন দুবাই থেকেই। চার্টার জাহাজটির আসার দিনক্ষণ নির্ধারণ করবে দীর্ঘ সময় ভাড়া নেওয়া কোম্পানি। জাহাজে অবস্থান করলে চুক্তি অনুসারে প্রচুর অর্থ উপার্জন করবেন নাবিকরাও। 55,000 মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত 12ই মার্চ জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। মোজাম্বিক থেকে আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়া উপকূলে অতিক্রমের সময় আলোচিত এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ প্রধানমন্ত্রীর। নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। সহসায় কমছে না তাপপ্রবাহ, নতুন করে 72 ঘন্টার হিট অ্যালার্ট। নাকাল জনজীবনে রোগবালাইয়ের হানা। চালের বস্তা নিয়ে সরকারি নির্দেশনা এখনো উপেক্ষিত, উল্লেখ নেই দাম ও ধানের জাত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।